এই সেই দিঘি যেই দিঘিতে রাজা তার প্রিয় পুত্র রামনাথকে বলি দিয়েছিলেন প্রজাদের জন্যে। ভারত বাংলাদেশ সীমান্তের এই দিঘির পানির নিচে আজও আছে এক মন্দির। আজ থেকে 271 বছর আগে যে মন্দিরে পুজো দিতে দিতে পানিতে তলিয়ে গেছেন রাজপুত্র যুবরাজ রামনাথ। বিশাল দিঘি, এত বড় দিঘি বোধহয় বাংলাদেশে নাই। না, আর আছে ভারতে। এখান তো ভারত বেশি দূরে না। না, এটা ভারতে হাম্মাই। এটি বাংলাদেশে মানব সৃষ্ট সব থেকে বড় দিঘি। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দিনাজপুরে বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগরের ইতিহাস, লোককথা এবং দেখাবো রামসাগর দিঘিটি। দিনাজপুর শহর থেকে রামসাগর দিঘির দূরত্ব প্রায় 9 কিলোমিটার। রামসাগর দিঘি পর্যটন স্পট হিসেবে প্রায় সবার কাছেই পরিচিত, কিন্তু এই দিঘির ইতিহাস পড়ে মনে হলো দিনাজপুর এসে রামসাগরের উপর একটি ভিডিও না বানালে অপূর্ণতা থেকে যাবে। বাংলায় তখন নবাবী আমল চলছে। বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে নবাব সিরাজের নানা আলীবর্দী খাঁ। সেই সুবা বাংলার সময় 1750 থেকে 1755 সালে স্থানীয় মানুষের পানির অভাব দূর করার জন্য রাজা রামনাথ দিঘিটি খনন করেন। আজ যা ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত। এই দিঘি খননের 1 বছর পর 1756 সালে আলীবর্দী খাঁ মারা গেলে বাংলার মসনদে বসলেন নবাব সিরাজ। আর তার 1 বছর পর 1757 সালের 23শে জুন বাংলায় এলো সেই কলঙ্কিত দিন। পলাশীর যুদ্ধে হেরে বাংলার স্বাধীনতা অস্তমিত হলো, আর ব্রিটিশ সরকার 1786 সালে গঠিত করল নতুন জেলা দিনাজপুর। চলে এসেছি রামসাগরে। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আমি এখন এসেছি রামসাগরে। না, এটি কোনো সাগর নয়, এটি হচ্ছে মানবসৃষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি। 1750 থেকে 1755 সাল পর্যন্ত, অর্থাৎ পলাশী যুদ্ধের আগে রাজা রামনাথ দিনাজপুরে এই দিঘিটি খনন করেছিলেন। আর রামনাথের নাম অনুসারেই এই দিঘির নামকরণ করা হয় রামসাগর দিঘি। এই হচ্ছে দিঘিতে ঢোকার রাস্তা। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন গাছগাছালিতে ঘেরা দিঘির উঁচু পাড়। এই রাস্তা দিয়ে সামনে গেলেই আমরা দিঘিটি দেখতে পাবো। এই উঁচু ঢিবিটি পার হয়ে সামনে তাকাতেই দেখলাম যে দিঘি খুব সুন্দর, অনেক বিশাল বড় স্বচ্ছ পানির এই রামসাগর দিঘি। এই রামসাগরের আয়তন 4,37,492 মিটার। এটা যে কত বড় দিঘি এখানে আসলে বোঝা যায়। আমি অনেকটা পথ দিঘির পাড় দিয়ে হেঁটেছি, আবার প্রাইভেট কারে করে এসেছি, এখনো কিন্তু পুরো দিঘিটা ঘুরে শেষ করতে পারিনি। এই দিঘিতে 4টি ঘাট রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি একটি ঘাটের সামনে। দিঘিটা আছে 100 একর। টোটালটা না, শুধু দিঘি? হ্যাঁ, দিঘিটা। এই অঞ্চলের নাম কি? এই অঞ্চলে আছে রামসাগর দিঘিপাড়া। বিশাল দিঘি, এত বড় দিঘি বোধহয় বাংলাদেশে নাই। না, আর আছে ভারতে। এখান তো ভারত বেশি দূরে না। না, এটা ভারতে হাম্মাই। এই দিঘিটি খনন করতে তৎকালীন সময়ে প্রায় 30,000 টাকা খরচ হয়েছিল। আর দিঘিটি খনন কাজে 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। রাজা রামনাথ ছিল না? হ্যাঁ, মনে করো যে আপনার পানির জন্য হাহাকার উঠে গেছে চারুপতি, তখন পর্যায়ে পানি চাচ্ছে, যে কোনো একটা ব্যবস্থা করো। তাই তখন গোডাউন খুলে দিয়েছে যে আপনারা এখানে আন্দা পাকা করো, খাও আর পুকুর খুঁড়ো, বড় করে খুঁড়িয়া
পানি বাড়ি হবে, এখান থেকে নিয়ে যা খাবে। এই তখন মনে করো যে খুঁড়ছে, পুকুর খুঁড়ার পরে দেখা যাচ্ছে পানি ওঠে না। পানি যখন ওঠে না তখন কি করে, তখন স্বপ্ন দেখেছে যে আপনার ছেলে একটা আছে রাজা জীবরাজ, তাকে জীবনদান এক দিতে হবে, মাঝখানে মন্দির বানাইয়া ওখানে জীবন দিতে হবে, তাহলে আপনার পানি উঠবে, নাহলে উঠবে না। এটি দেখা যাচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক মারা যাচ্ছে। এরা এখন চিন্তা করছে যে আমার একটা ছেলের জন্য এতগুলা লোক মারা যাবে, ওখানে মন্দির বানাইয়া ওনার ছেলে ভরে দিয়া যখন ডাঙ্গা গেছে তখন পানি উঠেছে। ছেলে মারা গেছে মন্দিরের ভিতরে, তখন পানি উঠে পুরোটা ভরে গেছে। হ্যাঁ পুরাটা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে এক প্রচণ্ড খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। এই সময় দয়ালু রাজা প্রাণনাথ প্রজাদের পানির অভাব পূরণ করতে একটি দিঘি খনন করেন, কিন্তু আশ্চর্যের বিষয় দিঘি থেকে কোনো পানি ওঠে না। আর তখনই রাজা প্রাণনাথ স্বপ্নে দৈব বাণী পেলেন, তার একমাত্র পুত্র রামকে এই দিঘিতে বলি দিলেই পানি উঠবে। স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরিচ্ছদ পরে হাতির পিঠে চড়ে রওনা দেন সেই মন্দিরের দিকে। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রামনাথ সিঁড়ি বেয়ে নেমে গেলেন মন্দিরে। সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে থাকলো। চোখের পলকে যুবরাজ রামনাথ সহ পানিতে ভরে গেল বিশাল দিঘি। ওই মন্দিরটা এখন নাই? আছে আছে, দেখা যায়? না না। ও আচ্ছা, মানে পানির নিচে। আচ্ছা আচ্ছা। রামসাগর সরস্বতী দুর্গা মন্দির। রামসাগর দিঘির পাড়ে এই মন্দিরটির অবস্থান। এখানে ভাড়া কত করে? 4 জন 200 টাকা না? পুরোটা ঘুরাবেন? আপনার বাড়ি কি দিনাজপুর? দিনাজপুরে এখানেই আমাদের বাসা। আমাদের গ্রাম হচ্ছে ডিগিপাড়া। তো রামসাগরে ব্যবসা করেন কতদিন? হচ্ছে 20-22 বছর এখানেই? এখন আমি দিঘির যে পার্কটিতে এসেছি সেই পাড়ে একটি ছোট্ট পার্ক রয়েছে। এই পার্কে বাচ্চাদের দোলনা, খেলাধুলার জায়গা, এছাড়াও অনেকগুলো বন্য পশু পাখির রেপ্লিকা বানানো আছে। রামসাগর দিঘির আরেক পাশে হচ্ছে বারোদুয়ারি। এখানে একটি অনেক পুরাতন মন্দির রয়েছে। এই যে আমার পেছনে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির নাম হচ্ছে বারোদুয়ারি। এই যে এখানে লেখা আছে নির্মাণ কাজ 1750 থেকে 1755 খ্রিস্টাব্দ, বারোদুয়ারি লুকোচুরি খেলাঘর। একদম ভেঙে গেছে এই মন্দিরটি, গাছগাছালিতে ছাওয়া, শুধু লাল ইট দেখা যাচ্ছে অনেক উঁচু জায়গাতে। মন্দিরটি রাস্তা থেকে অনেকটাই উঁচুতে। মন্দিরের ভেতরটা ধ্বংসপ্রায়। এত ঝোপঝাড়, সাপ বিচ্ছু থাকা অসম্ভব কিছু না।
দেয়ালকে এইভাবে গাছ আঁকড়ে ধরে আছে, মনে হচ্ছে গাছের ভেতর মন্দিরটা নির্মাণ করা হয়েছে। আসলে তো তা না। রামসাগর দিঘির পাড় থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।